কালু দাদা, তুমি শুধু এই গাছেই পানি দিচ্ছ যে? পাশের আম গাছটা তো পানি না পেয়ে শুকিয়ে যাচ্ছে। ওই গাছে পানি দিলে তো গাছটা সতেজ হয়ে উঠবে গো কালু দাদা। ওই শুকনো গাছে পানি দিয়ে কি করব? ওই গাছে তো কোনো আমের মুকুল ধরেনি। শুধু শুধু পানি দিয়ে কেন ওকে সতেজ করে তুলবো? আর এই গাছে আমের অনেক মুকুল ধরেছে, তাই এই গাছে বেশি করে পানি দিয়েছি। কারণ আম যখন বড় হবে তখন বাজারে বিক্রি করে টাকা পাবো, টাকা। বুঝেছিস টুনি? হ্যাঁ বুঝেছি, তুমি টাকার জন্য এই গাছে পানি দিচ্ছ। শোনো কালু দাদা, গাছ ফল ছাড়াও আমাদের অনেক কাজে লাগে। গাছের নিচে বিশ্রাম করতে পারি, গাছের কাঠ দিয়ে ঘরবাড়ি বানানো যায়। আর তাছাড়া একটা জীবন বাঁচানো মহৎ গুণ। টুনি, আমাকে এত জ্ঞান দিতে আসিস না তো। আমি নিজের স্বার্থ ছাড়া কোনো কাজ করি না। এবার যা তো, যা এখান থেকে। আমাকে বিরক্ত করিস না। না, আমি তো এখন এখান থেকে যাব না। আমি এই গাছে পানি দিব, তারপর এখান থেকে যাব। তোমার কলসটা দাও তো, এই গাছে কয়েক কলস পানি দেই। না না, আমার কলস আমি কিছুতেই দিব না। তুই আমার কলসে পানি আনলে কলস ক্ষয় হয়ে যাবে। এই আধমরা গাছের জন্য যখন তোর এতই দরদ, তখন বাজার থেকে একটা কলস কিনে এনে পানি দে। আমার কাছে যে টাকা নেই কালু দাদা, টাকা থাকলে তাই করতাম। তুমি কলস না দিলে আমি অন্য কারো কাছ থেকে কলস এনে পানি দিয়ে এই গাছকে সতেজ করে তুলবো। এই কথা বলে টুনি সেখান থেকে চলে আসে আর সুখীর বাড়িতে যায়। সুখী দিদি, ও সুখী দিদি, তোমার কলসটা আমাকে দাও তো। একটা আম গাছ শুকিয়ে যাচ্ছে, তাই কলসে করে নদী থেকে পানি এনে আম গাছের গোড়ায় দিব। তা তো বুঝলাম টুনি, কিন্তু আমার কলসটা যে ভেঙে গেছে, নয়তো আমি তোমাকে কলসটা দিতাম। বিশ্বাস না হলে ঘরে এসে দেখে যাও। না না সুখী দিদি, দেখতে হবে না। আমি জানি তুমি কখনো মিথ্যে কথা বলো না। ঠিক আছে দিদি, তাহলে আমি আসি, দেখি আর কোনো ব্যবস্থা করতে পারি কি না। আরে, আমি তো একটা কাজ করতে পারি। মাটি দিয়ে একটা কলস বানিয়ে ফেলি, তাহলে আর কারো কাছে কলস চাইতে যেতে হবে না। মা, মা, দেখো আমি কত সুন্দর করে খেলনা হাড়ি পাতিল তৈরি করেছি। দেখো দেখো। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। আমার মেয়েটা যে এত সুন্দর করে হাড়ি পাতিল তৈরি করতে পারে, তা তো আমি আগে জানতাম না। তা তুই এই মাটিগুলো কোথা থেকে এনেছিস রে মা? আমি একটা কলস বানাতাম। আমি তো জঙ্গলের ভিতরে একটি গর্ত থেকে এই মাটিগুলো এনেছি মা। কিন্তু মাটি দিয়ে কলস বানিয়ে কি করবে গো তুমি? এরপর টুনি টুকিকে সবটা খুলে বলে, আর দুজন মিলে জঙ্গলের ভিতরে মাটির গর্তের কাছে যায়। আর টুনি সেখানেই একটা কলস বানিয়ে ফেলে। কলস বানানো তো হয়ে গেছে, এবার চল আম গাছে পানি দেওয়া শুরু করে দেই। এই বলে টুকি ও টুনি মিলে নদী থেকে পানি এনে আম গাছের গোড়া দিতে থাকে। আর কয়েক কলস পানি দিয়ে তারা বাড়িতে চলে আসে। কালু দাদা এই গাছটাকে অবহেলা করে যত্ন নেয়নি। আজ যত্নের জন্য গাছটি তার প্রাণ ফিরে পেল। যাই হোক, ভালো হয়েছে। আমের তো মুকুল এসেছে, আম বড় হলে বাজারে বিক্রি করে কিছু টাকা পাওয়া যাবে। টুনি, তুমি গাছের এত যত্ন করলে, তবুও তো তোমার গাছে ছোট ছোট আম ধরেছে। আর আমার গাছে দেখো কত বড় বড় পাকা পাকা আম ধরেছে। আমি তো তোমার মতো এত যত্ন করিনি। যেমন আম ধরেছে এতে আমি খুশি, কারণ এই গাছটা তো মরে যেতেই ধরেছিল। আমি যত্ন নিয়ে তার জীবন বাঁচিয়েছি, আর কিছু আমও দিয়েছি। আর আমি তোমার মতো অত লোভী না, বুঝেছো, যে টাকার লোভে গাছের যত্ন নিয়েছি। এখন তো এসব বলবেই। আমাদের কাছে বড় বড় আম দেখে হিংসা জ্বলে পড়ে আমাদের অপমান করছো। আমরা সব বুঝি। তুমিও টাকার জন্য এই গাছে যত্ন নিয়েছো, আর বানিয়ে বানিয়ে কিছু বলতে হবে না। কালু, টুনির সাথে কথা না বলে তাড়াতাড়ি আমগুলো পারো তো, নইলে টুনি আবার চুরি করতে পারে। বলাও তো যায় না, কখন মনে লোভ জন্মায়। হ্যাঁ কাকুলি, ঠিক বলেছো। সব আম পেড়ে বাজারে নিয়ে যাব। এরপর কালু গাছে সব আম পাড়তে থাকে, আর টুনি ঝুড়িতে করে এক ঝুড়ি আম পেড়ে নিয়ে বাজারে চলে যায়। আর এদিকে কালু কাকুলিরও গাছের আম সব পাড়া শেষ হয়ে যায়। আর কালু বস্তায় করে আমগুলো বাজারে নিয়ে যায়। আম নিয়ে যাও, আম পাকা পাকা আম, বড় বড় পাকা পাকা আম। এসো এসো দাদারা দিদিরা, নিয়ে যাও নিয়ে যাও। আমার দোকানের আম নিয়ে যাও।
খেতে অনেক মজা, অনেক মিষ্টি। একবার খেলে বারবার খেতে চাইবে। আর টুনির গাছের আমগুলো অনেক ছোট আর অনেক টক। এসো এসো দাদারা। কালু, তাহলে দাও তোমার মিষ্টি আম আমাদের। তোমার মিষ্টি আমের কথা শুনে তোমার কাছে সবাই আমরা আম নিতে আসলাম। হ্যাঁ দাদা, ভালো করেছো। তোমরা একটু অপেক্ষা করো, আমি এক এক করে সবাইকে আম দিচ্ছি। এরপর কালু সবাইকে আম দিয়ে দেয় আর সবাই আম নিয়ে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। টুনি ছোট ছোট আম নিয়ে এসে কোনো লাভ নেই, কারণ বাজারে সবাই বড় আম নিতে চায়, ছোট আম কেউ নিতে চায় না। আর আমি কত বেশি দামে আম বিক্রি করলাম দেখেছিস? সেটা তোমাকে ভাবতে হবে না কালু দাদা। তোমার বড় আম তাই তুমি বেশি দামে বিক্রি করেছো, আমার ছোট আম তাই আমি কম দামে গরিব পাখিদের কাছে বিক্রি করব। এতে আমি কম টাকা পাবো, তুমি পাবে না। তাই তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো থাকি। আরো আম নিতে এসেছো তাই না? আমগুলো খুব মিষ্টি ছিল, তাই বুঝি আবার আম নিতে এসেছো? তোর আম তোকে ফিরিয়ে দিতে এসেছি, শয়তান কালু, মিথ্যাবাদী কোথাকার। এই নে তোর টক আম, খেয়ে দেখ কত মিষ্টি। আমাদের মিথ্যে বলে টক আম দিয়েছিস? এই সবাই একে মেরে হাত পা ভেঙে দাও তো। এরপর সবাই কালুকে অনেক মারতে থাকে আর মার খেয়ে কালু সেখান থেকে পালিয়ে যায়। আর সবাই সবার টাকাগুলো নিয়ে টুনির কাছে যায়। টুনি, তোমার আম মিষ্টি নাকি টক? কালু যে বলেছিল টক, এখন তো মনে হচ্ছে ও নিজের আম বিক্রি করার জন্য তোমার আমের কথা মিথ্যে বলেছিল। দাদা, আমি আম খেয়ে দেখিনি, তাই টক নাকি মিষ্টি বলতে পারবো না। তুমি একটি আম খেয়ে তারপর নিতে পারো। বাহ, এত মিষ্টি তোমার আমগুলো। আগে জানলে তোমার আম নিয়ে যেতাম, কিন্তু তুমি এত কম আম এনেছো কেন? দাদা, আমি আজ প্রথম আম বিক্রি করতে এসেছি, তাই কম করে এনেছি। ভেবেছি যদি কেউ আমার আম নিতে চায় তাহলে পরের দিন বেশি করে নিয়ে আসবো। তোমাকে কষ্ট করে বাজারে নিয়ে আসতে হবে না, আজ যা এনেছো তাই আমাদের দিয়ে দাও। আর কাল আমরা তোমার আম গাছ থেকে আম কিনে নিয়ে আসবো। এত মিষ্টি আম কি ছেড়ে দেওয়া যায়? এরপর টুনির কাছে সবাই আম নিয়ে সেখান থেকে চলে যায় আর কালু লুকিয়ে লুকিয়ে এসব দেখে রাগে বাড়িতে চলে যায়। আরে কালু, এমন রেগে আছো কেন? কি হয়েছে বলো তো আমাকে। এরপর কালু কাকলিকে সব কথা খুলে বলে। চিন্তা করো না, আমরা ওই টুনির আমের গাছ আমাদের করে নিব, কিন্তু টুনি বেঁচে থাকতে ওই আম গাছ তো আমরা নিতে পারবো না, তাই টুনিকে মেরে ফেলতে হবে। এরপর কালু কাকলি টুনিকে মেরে ফেলার ফোন দিয়ে আটতে থাকে। অন্যদিকে টুনি, মা টুকি, আমাদের ওই আম গাছটার আম খুব মিষ্টি, তাই বাজার থেকে আসার সময় তোর জন্য কয়েকটা আম পেড়ে নিয়ে এসেছি, খেয়ে দেখ তো রে মা। হ্যাঁ মা, আমগুলো খুব মিষ্টি। দুটো আম দাও মা, সুখী মাসিকে দিয়ে আসি। সুখী মাসি আম খেতে চেয়েছিল আমার কাছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যা। কাকলি, ওই তো টুনি আসছে। তুমি বিষ মাখানো খিচুড়িগুলো টুকিকে দিয়ে দাও, মা মেয়ে খেয়ে মারা যাক। হ্যাঁ ঠিক বলেছো টুকি। এই যে টুকি, এদিকে একটু শোনো তো মা। কি হয়েছে কাকুলি মাসি, আমি কিভাবে দেখছো কেন? আজ বাড়িতে খিচুড়ি বানিয়েছিলাম, পাশের বাড়ি সব পাখিদের দিয়েছি, শুধু তোমরা বাকি আছো। তোমার মায়ের সাথে আমার ঝগড়া লেগেছে, তাই ভাবলাম তোমার মা যদি আমার বানানো খিচুড়ি না খায়, তাই আর দিতে যায়নি। তুমি খিচুড়িগুলো নিয়ে যাও আর তোমার মাকে বুঝিয়ে বলো যে আমরা আর ঝগড়া করব না। তোমার কথা নিশ্চয় তোমার মা শুনবে। আচ্ছা ঠিক আছে কাকুলি মাসি, আমি মাকে বুঝিয়ে বলবো। এরপর টুকি খিচুড়ি নিয়ে আসতে থাকে আর পথেই কনকের সাথে দেখা হয়ে যায়। আরে বা, টুকি দেখছি খিচুড়ি নিয়ে যাচ্ছে। টুকি খিচুড়িগুলো কেড়ে নিতে হবে, কতদিন থেকে খিচুড়ি খাই না। আজ চোখের সামনে খিচুড়ি দেখে কি আর ছেড়ে দেওয়া যায়? আরে টিকি, তুই কোথায় গিয়েছিলি? ওদিকে তোর মা তো জ্ঞান হারিয়ে বাড়ির উঠোনে পড়ে আছে, তাই আমি তোকেই খুঁজছিলাম।
কি বলছিস এসব কানিক তুই? আমি আসছি মা, আমি আসছি। এইসব কথা বলে টুকি খিচুড়ির বাটি সেখানে রেখেই উড়ে চলে আসে। আর কনক খুশি মনে খিচুড়ি নিয়ে বাড়িতে চলে যায়। মা, মা দেখো, আজ আমি তোমার জন্য খিচুড়ি কিনে নিয়ে এসেছি। কিন্তু বাবা, তুই টাকা কোথায় পেলি? রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম বাবা। আমার লক্ষ্মী ছেলে রাস্তায় টাকা কুড়িয়ে পেয়ে নিজে না খেয়ে বাবা মায়ের জন্য খাবার এনেছে। কালু, আমাদের ছেলে বড় হলে আমাদেরকে কখনো ফেলে দিবে না। এই প্রশংসা পাওয়ার জন্য তো মিথ্যে বলেছি, এখন বাবা মায়ের কাছে যা চাইবো তাই দিবে। এরপর কালু কাকুলি খিচুড়ি খেতে থাকে। আর কয়েকবার মুখে দেওয়ার পরেই দুজনেই মেঝেতে পড়ে যায়। এ কি কালু, এই খিচুড়িগুলোতে বিষ মেশানো। আমরা যে টুকিকে দিয়েছিলাম সেই খিচুড়ি। বাবা কনক, তুই সত্যি করে বল, এগুলো খিচুড়ি তুই কোথায় পেয়েছিলি? এরপর কনক সত্যিটা বলে দেয়। এ কি করেছিস বাবা তুই? তুই কেন টুকির কাছে খিচুড়ি এনেছিস? ওগুলোতে আমরা বিষ মিশিয়ে টুনিকে মারার জন্য দিয়েছিলাম, আর আজ সেই খিচুড়ি খেয়ে আমরাই মরণ পথে চলেছি। কাকুলি, অন্যের জন্য গর্ত করে সেই গর্তে নিজেকেই পড়তে হলো। হ্যাঁ কালু, ঠিক বলেছ। বাবা কনক, আমরা আর বাঁচবো না রে। তুই তো বেঁচে থাকবি। তুই আমাদের মতো কোনো পাখির সাথে অন্যায় করিস না, কারো ক্ষতি করিস না বাবা। সৎভাবে থাকিস বাবা, তাহলে জীবন সুখের হবে। এসব বলে কালু কাকুলি দুজনেই মারা যায়। আর কনক অনেক কাঁদতে থাকে। আর কনক তখন থেকে সৎভাবে চলার চেষ্টা করে। এদিকে টুনি আম বিক্রি করে তার মেয়েকে নিয়ে সুখেই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। রূপপুর বনে অনেক পাখির বসবাস ছিল। সেই বনে বসবাস করত টোনা ও যজ্ঞ কাক নামে দুই মুদির দোকান ব্যবসায়ী। টোনা আর যজ্ঞ কাকের দোকান পাশাপাশি ছিল। সারাদিন টোনার দোকানে ভালো বেচা কেনা হলেও যজ্ঞ কাকের দোকানে কোনো বেচা কেনা হতো না। ও টোনা দাদা, আমার বাজারের লিস্টটা নাও তো বাপু। এখানে যা লেখা আছে তা তাড়াতাড়ি আমার ব্যাগে ভরে দাও। গিন্নি আবার আমার বাজারের জন্য অপেক্ষা করে আছে। দাও দাও, বাজার দাও। কবুতরের এই কথা শুনে টোনা লিস্ট অনুযায়ী বাজারের ব্যাগে সব জিনিসপত্র দিতে থাকে আর বলতে থাকে, এই তো কবুতর ভাই, তোমার লিস্ট অনুযায়ী আমি সব দিচ্ছি। আরো কিছু লাগলে বলতে পারো। নিত্যদিনের পণ্য সব আমার কাছেই আছে, বুঝেছো? যখন যা লাগবে তুমি এসে নিয়ে যেও, কেমন? না টোনা দাদা, আমার আর কিচ্ছু লাগবে না। আর লাগলেও তো তোমার কাছে এসেই সব জিনিস নিব। এ কথা বলে কবুতর তার বাজারের ব্যাগ নিয়ে টোনাকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে যজ্ঞ কাক তার দোকান থেকে কবুতরকে ডেকে বলে, ও কবুতর দাদা, শুধু কি টোনার দোকানের জিনিস নিলেই হবে? হ্যাঁ, আমাদের দোকানেও একটু এসো। আর তুমি কি জানো টোনার জিনিস মাপে কম দেয়? টোনার দোকানে আর কিছু নিও না। থাক যজ্ঞ, তোমাকে আর অন্যের নামে দুর্নাম করতে হবে না। বনে সবাই জানে তুমি কতটা মাপে ঠিক দাও জিনিস। অন্যের নামে কুটনামি করে বেড়াও বলেই তো তোমার দোকানে কেউ আসে না। নিজের চরকায় আগে তেল দাও, বুঝেছো? কবুতরের এমন অপমানজনক কথা শুনে যজ্ঞ কাক মনে মনে ভীষণ রেগে যায় আর বলে, আমাকে অপমান? এই যজ্ঞকে কি না অপমান? ওই টোনার দোষ, সব টোনার দোষ। টোনা যদি মুদির দোকান না দিত তবে তো আমার দোকানে সবাই খরচ নিত। ওই টোনার সৎ ব্যবসার জন্য আমার অসৎ ব্যবসাটা টিকছে না। ওই টোনা ব্যাটার কিছু একটা করতেই হবে আমাকে। কি করি পেয়েছি। যাই এক্ষুনি বাড়িতে যাই। বাড়িতে গিয়ে টোনাকে বাজিমাত করার ফন্দিটা ভালো করে আমি সাজিয়ে নেই। এ কথা বলে যজ্ঞ কাক তার বাড়িতে চলে যায় আর তার বউকে ডাকতে থাকে, কাকলি, ও কাকলি, কোথায় তুমি? এদিকে এসো তো, তোমার সাথে আমার একটা জরুরি পরামর্শ আছে। কাকলি, ও কাকলি। কি হয়েছে যজ্ঞ? দোকান থেকে বাড়িতে এসে এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? হ্যাঁ,
বলো কি তোমার এমন জরুরি কথা, তাড়াতাড়ি বলো তো। কাকলি, তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই? হ্যাঁ, তুমি আমাকে ষাঁড় বলে পাখি সমাজকে অপমান করলে। যাকগে সেসব কথা। শোনো, তোমার গহনার বাক্সটা আমাকে এনে দাও তো তাড়াতাড়ি। আজ তোমার গহনার বাক্স দিয়েই টোনাকে এই বন ছাড়া করবো আমি। খুব বার বেড়েছে ওই বেটা টোনা। এসব কি বলছো কি তুমি? আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না। আমাকে বুঝিয়ে বলো তো তুমি কি করতে চাচ্ছো। না, আমি তোমাকে কিচ্ছু বলবো না, তা না হলে তো আমার চালাকি ফাঁস হয়ে যাবে। আর তুমি যে পেট পাতলা, সবাইকে আমার চালাকির কথা তুমি বলে দিবে। দাও দাও, আমাকে তোমার গহনার বাক্স দাও। যজ্ঞ কাকের এ কথা শুনে কাকুলি যজ্ঞ কাককে গহনার বাক্সটা দেয়। আর যজ্ঞ কাক গহনার বাক্স নিয়ে টোনার বাড়িতে যায়। আর টোনাকে গিয়ে বলে, টোনা, তোর কাছে আমি বড় বিপদে পড়ে এসেছি রে। দেখ না রে, তোর বৌদি কাকুলি কেমন বায়না ধরেছে যে আমাকে নিয়ে তার বাপের বাড়ি বেড়াতে যাবে। কিন্তু আমি তো রাজি হয়ে গেলাম। তবে তোর বৌদি এই গহনার বাক্সটা কোথায় রেখে যাবে সেটাই ভেবে পাচ্ছে না। তাই আমি ভেবেছি কি, তুই তো অনেক সৎ, আর তাই তো সবাই তোকে বিশ্বাস করে। তাই তোর কাছে এই গহনার বাক্সটা রাখতে এসেছি আমি। না করিস না ভাই আমার। যজ্ঞ কাকের এমন কথা শুনে টোনার মনে সন্দেহ হয়। আর টোনা মনে মনে বলে, কি ব্যাপার, রঘু দাদা তো কারো কাছে গহনা গচ্ছিত রাখার পাখি নয়, নিশ্চয়ই কোনো ঘাবলা আছে। আমি যজ্ঞ দাদার কথা শুনে ঠিক বুঝতে পারছি, যজ্ঞ দাদার মুখে এক আর মনে আর এক। যজ্ঞ দাদা নিশ্চয়ই আমাকে বিপদে ফেলার জন্য ফন্দি করছে। যজ্ঞ দাদা, তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। আমিও দেখি না তুমি আজ আমার সাথে কি চালাকি করো। টোনা মনে মনে এ কথা ভেবে যজ্ঞ কাকের কথায় যজ্ঞ কাকের গহনার বাক্সটা রাখতে রাজি হয়ে যায়। আর যজ্ঞ কাক এ কথা শুনে ভীষণ খুশি হয়ে যায়। টোনাকে গহনার বাক্স দিয়ে যজ্ঞ কাক খুশি মনে বাড়ি ফিরতে থাকে। আজ রাতটা, শুধুমাত্র আজ রাতটার অপেক্ষা। এই কাকের চালাকিতেই বেটা টোনা কালকেই বন ছাড়া হবে। আর বেটা পাগলা টোনা, তুই কি মনে করেছিস? হ্যাঁ, আমি তোকে এমনি এমনি গহনার বাক্স রাখতে দিয়েছি? আজ রাতে আমি টোনার বাড়ি থেকে আমার গহনাগুলো চুরি করব। আর সবাইকে বলে বেড়াবো যে আমি টোনাকে গহনার বাক্স রাখতে দিয়েছিলাম, কিন্তু টোনা আমার গহনার বাক্স মেরে দিয়েছে। তারপর দেখবো টোনাকে কে আর সৎ বলে। এভাবে সেই দিনটি কেটে যায়। এদিকে টোনা যজ্ঞ কাকের গহনার বাক্স সিন্ধুকে রেখে দেয়। গহনা তো সিন্ধুকে রেখে দিলাম, তবে আজ রাতে আমাকে ঘুমানো যাবে না। ওই যজ্ঞ কাক ঠিক আমাকে ফাঁদে ফেলানোর চেষ্টা করবে, সজাগ থাকতে হবে আমাকে। আর অন্যদিকে যজ্ঞ কাক তার বাড়িতে বলতে থাকে, যাই, অনেক রাত তো হয়ে গেল। টোনা নিশ্চয় এখন ঘুমিয়ে পড়েছে। আমার গহনাগুলো চুরি করে আনে গিয়ে তাড়াতাড়ি করতে হবে। কাল সকালে বনের মোড়লের কাছে তো চুরির বিচারটা নিয়ে যেতে হবে আমাকে। হা হা হা, আজ আমার ভীষণ খুশি লাগছে। এ কথা বলে যজ্ঞ কাক টোনার বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে। এদিকে টোনাও রাত জেগে থাকে। এরপর যজ্ঞ কাক যখন টোনার বাড়ির একদম কাছাকাছি চলে আসে, তখন টোনা জানালা দিয়ে যজ্ঞ কাককে দেখতে পায় আর বলতে থাকে, আমি ঠিক ধরেছিলাম যজ্ঞ কাক আসবে। ওই ব্যাটার নিশ্চয়ই কোনো মতলব আছে, আর কি মতলব আছে তা আমি এখন বুঝতে পারছি। দেখ যজ্ঞ কাক, আমি তোর এবার কি হাল করি। টোনা এ কথা বলতে বলতেই যজ্ঞ কাক টোনার ঘরের দরজার কাছে চলে আসে। আর টোনা একা একাই জোরে জোরে বলতে থাকে, এই যে এই যে এই পুটলিতে যজ্ঞ দাদা সব সোনা বেঁধে ফেলেছি। এবার এই পুটলিটা আমি ওই কুয়োতে ফেলে দিয়ে আসি। আজকাল যা চোরের উপদ্রব বেড়েছে না এই বনে, আজ রাতে কুয়োতে পুটলিটা ফেলে দেই, কাল সকালে কুয়োর সব জল ছেঁচে পুটলিটা তুলে আনবো। হা হা হা, আমাকে আর চালাকি করে আমার গহনাগুলো চুরি করতে হলো না।
টোনা কি বোকা রে বাবা, গহনার পুটলি নাকি ওই কুয়োতে রাখবে। যাই যাই, ওই কুয়ো থেকে আমি গহনার পুটলিটা চুরি করে আনি। কাল টোনা দেখবে এই কাকের চালাকি। আমার বুদ্ধির জালে টোনা ফাঁসলো বলে। এ কথা বলে যজ্ঞ কাক কুয়োর কাছে গিয়ে কুয়ো থেকে গহনা তোলার জন্য বালতি বালতি জল তুলতে থাকে। এদিকে যজ্ঞ কাকের এমন কাণ্ড দেখে টোনা মনে মনে হাসতে থাকে। যজ্ঞ কাকের এমন নির্বোধের মতো কাজ দেখে তো আমার বড্ড হাসি পাচ্ছে। যাই, এবার আমি বনের মোড়লকে ডেকে আনি। যজ্ঞ কাকের বুদ্ধিটা এবার আমি কাজে লাগাই। এ কথা বলে টোনা মোড়লের বাড়ির দিকে রওনা দেয়। আর যজ্ঞ কাক গহনা চুরির উদ্দেশ্যে কুয়ো থেকে শুধু বালতি বালতি করে জল তুলতেই থাকে, কিন্তু গহনার পুটলি আর খুঁজে পায় না। এভাবেই সকাল হয়ে যায়। আর এদিকে টোনা মোড়লকে নিয়ে আসে। আর মোড়ল যজ্ঞ কাককে দেখে বলে, কি ব্যাপার যজ্ঞ, সাত সকালে তুমি টোনার বাড়িতে এসে কুয়োর জল তুলছো কেন? আমি কিন্তু সব জানি, টোনা আমাকে সব বলেছে। ইয়ে মানে মোড়ল মশাই, আপনি এখানে কেন? আমি তো এমনি কুয়োর জল তুলছি। আরে এই টোনা, দে দে আমার গহনাগুলো ফেরত দিয়ে দে বলছি। আমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাব। কি রে, দে। গহনা তো তুমি ফেরতই পাবে, তার আগে মোড়লের কাছে স্বীকার করো তুমি আমাকে বিপদে ফেলার জন্য কি চালাকি করেছিলে। হ্যাঁ রে টোনা, তুই আমার চালাকি ধরে ফেলেছিস। এই টোনা, এই তুই তো দেখছি আমার চালাকির ওপর বাটপারি করে ফেললি রে। মোড়ল মশাই, আমাকে ক্ষমা করে দিন, আমি আর এমন চালাকি করতে যাব না। কি মনে করেছো যজ্ঞ, তুমি একাই চালাক? আর তোমার চালাকি কেউ বুঝবে না। এবারের মতো তোমাকে ক্ষমা করে দিলাম। এর পরের বার এভাবে কাউকে বিপদে ফেলানোর পরিকল্পনা করলে তোমাকে এই গাছের সাথে বেঁধে পেটানো হবে, বুঝতে পেরেছো? যজ্ঞ কাকের এমন চালাকি আর কুবুদ্ধি টোনার কাছে ধরা পড়াতে যজ্ঞ কাক ভীষণ লজ্জা পায় আর মুখ লুকিয়ে সেখান থেকে চলে যায়। অমাবস্যার রাত, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আশেপাশেও কোথাও কিচ্ছু দেখা যাচ্ছে না। এমন সময় এক পাখি পা টিপে টিপে হাঁটছে। আর পাখিদের বাসায় গিয়ে গিয়ে মুরগির ডিম চুরি করে খাচ্ছে। উফ বাবা, এত কাজ আমার আর ভালোই লাগে না। টুনি, তুমি তোমার কাজ রাখো তো। জানো কি হয়েছে? আজও শালি দিদির বাড়ি থেকে মুরগির ডিম চুরি হয়েছে। ও মা গো, সে কি কথা, সে কি কথা! এভাবে কে রোজ মুরগির ডিম চুরি করছে বলো তো? আমি কি জানি নাকি টুনি, তবে একবার যদি তাকে ধরতে পারতাম তাহলে পাখিদের বাড়িতে ডিম চুরি করার শিক্ষা ঘুচিয়ে দিতাম। হ্যাঁ, বুঝতে পেরেছি টোনা, এখন বাদ দাও তো এসব কথা। আসলে ওরা যে বৃন্দাবন জঙ্গলটায় বাস করত, সেই জঙ্গলে আজ কদিন থেকেই পাখিদের বাড়ি থেকে ডিম চুরি হতে থাকে, কিন্তু কে চুরি করে তা কেউ বুঝতে পারে না। জঙ্গলে এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এভাবে চলতে থাকলে তো আমরা পাখিরা ডিম খেতেই পারবো না। সুখী যখন এভাবে একা একাই বকবক করছিল, এমন সময় তার পাশ দিয়ে টুনি যাচ্ছিল আর মুচকি হাসছিল। এ যেন এক রহস্যের হাসি। অন্যদিকে আজ কদিন হয়ে গেল, কিন্তু তবুও জঙ্গলের কেউ সেই চোরকে ধরতে পায়নি। এভাবেই দিন কাটছিল। দেখতে দেখতে টুনি গর্ভবতী হয়ে যায়। টুনি, তুমি গর্ভবতী হয়ে আমি অনেক খুশি হয়েছি। টুনি, তুমি বাসা বিশ্রাম নাও, আমি তোমার জন্য পুষ্টিকর খাবার নিয়ে আসি। এরপর টোনা টুনিকে বাড়িতে রেখে খাবার কিনতে যায়। আর কিছুক্ষণ পর অনেকগুলো ডিম আর কলা কিনে আনে। টুনি, এই যে তোমার জন্য খাবার নিয়ে এসেছি আমি, তুমি এগুলো খেয়ে নাও কেমন? আমি বরং কাজে চলে গেলাম। এরপর টোনা টুনিকে বাড়িতে রেখে কাজে চলে যায়।
এভাবেই দিন কাটছিল। টুনি সুন্দর একটা ডিম দেয়, আর টোনা টুনি ডিম ফোটার অপেক্ষা করতে থাকে। অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে তাদের ডিম ফুটে একটা ছানা বের হয়, কিন্তু এ দেখে ওরা ভীষণ অবাক হয়ে যায়। টুনি, এ আমি কি দেখছি টুনি? ছি ছি, তোমার পেটে কাকের ছানা এলো কি করে বলো তো? শেষে কিনা তুমি, ছি ছি টুনি, আমার ভাবতে অবাক লাগছে টুনি যে তুমি একটা চরিত্রহীনা মেয়ে। না না টোনা, তুমি আমাকে ভুল বুঝো না টোনা, আমি ওসব কিচ্ছু করিনি, তুমি আমাকে বিশ্বাস করো টোনা। না, তোমার মতো মেয়েকে আমি কিছুতেই বিশ্বাস করি না। না টোনা, আমি সত্যি জানি না যে আমার পেটে কাকের ছানা এলো কি করে, তবে আমি তোমায় একটা সত্যি কথা বলতে চাই টোনা। সত্যি কথা? আবার কোন পাপের কথা বলবে তুমি বলো তো? আসলে টোনা, এতদিন জঙ্গলে যে মুরগির ডিম চুরি হতো তা আমি চুরি করতাম টোনা। রাতে যখন তুমি ঘুমাতে তখন আমি পাখিদের বাড়ি বাড়ি যেতাম আর মুরগির ডিম চুরি করে খেতাম। আমি গর্ভবতী হওয়ার আগে কাকুলি দিদির বাড়িতে ডিম চুরি করেছিলাম। আমার মনে হয় আমি অন্ধকারে ভুলে কাকুলি দিদির ডিম খেয়েছি। ছি 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 ছি, এ আমি কি শুনছি? শেষে তোমার মুখে এমন কথা শুনতে হবে আমি এটা ভাবিনি টুনি। আমাকে ক্ষমা করে দাও টোনা, আসলে আমার ডিম খেতে অনেক ভালো লাগতো, তাই তো আমি ডিম চুরি করতাম টোনা। টুনি যখন কান্না করে এভাবে ক্ষমা চাচ্ছিল, এমন সময় ওরা দেখতে পায় যে সদ্য জন্ম নেওয়া কাকের ছানাটির চোখ রক্তের মতো লাল হয়ে আছে, আর সাথে সাথেই সে একটা বাচ্চা ডাইনিতে পরিণত হয়েছে। অবশেষে আমি জন্ম নিলাম, এবার রক্ত খাবো আমি, রক্ত, মজা করে রক্ত খাবো। কাকে ছেড়ে যে কাকে খাবো, তোকে খাবো নাকি একে খাবো? টোনা, এ আমি কি দেখছি টোনা? এ তো একটা রাক্ষসী কাকের ছানা, তবে এবার কি হবে টোনা? আমার তো বড্ড ভয় করছে। কি আর হবে, এই সব কিছু তোমার পাপের ফল। এখন বাঁচতে চাইলে প্রাণ নিয়ে তান্ত্রিক বাবার কাছে চলো। এসব বলে টোনা টুনি কাকের ডাইনি বাচ্চাকে ঘরে আটকিয়ে এক তান্ত্রিক বাবার কাছে যায় আর হাঁপাতে থাকে। কি হয়েছে তোদের? আমাকে খুলে বল তো, এত হাঁপাচ্ছিস কেন তোরা? এরপর টোনা টুনি তান্ত্রিক বাবাকে সব কথা খুলে বলে। সব শুনে তান্ত্রিক অনেক চিন্তায় পড়ে যায়। সর্বনাশ, ওই ছানাকে ঘরে আটকিয়ে রেখে তো ভীষণ ভালো কাজ করেছিস। ওই রাক্ষসী ছানা ছাড়া পেলেই সবাইকে ধ্বংস করে দিবে, রক্ত খাবে। তাহলে এবার কি হবে তান্ত্রিক বাবা? আর কাকুলি দিদি একটা সাধারণ পাখি হয়ে তার ডিম পায় এমন রাক্ষসী হলো কি করে? দাঁড়া, অপেক্ষা কর, আমি ধ্যানে বসে সবটা দেখছি। এরপর তান্ত্রিক বাবা ধ্যানে বসে আর ধ্যান শেষ করে বলতে থাকে, সর্বনাশ, ওই কাকুলি তো তোদের জঙ্গলের সবার খারাপ চায়, তাই ও এক দুষ্ট তান্ত্রিকের ফল খেয়ে গর্ভবতী হয়েছিল। কাকুলি চেয়েছিল ওই রাক্ষসী ছাড়া জন্ম দিয়ে সবাইকে ধ্বংস করবে। ছি, কাকুলি দিদি এত খারাপ, আপনি ওই ছানাকে বিনাশ করার উপায় বলে দিন বাবা। শোন, এখান থেকে হিমছড়ি পাহাড়ের উপরে আছে একটা ডুমুর ফুলের গাছ। ওই ডুমুর ফুলের রস রাক্ষসী বাচ্চা শরীরে ছিটিয়ে দিলেই ও বিনাশ হবে। তবে শোন, ওই পাহাড়ে তোকে কাঁটাযুক্ত পথ দিয়ে হেঁটে উঠতে হবে। তান্ত্রিকের কথা শুনে টুনি একটুও ভয় পায় না, কারণ ওকে যে ওর পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। এরপর টুনি সবাইকে বিদায় জানিয়ে ডুমুর ফুল আনতে চলে যায়। এদিকে জঙ্গলের সবাই কাকুলির এসব অন্যায়ের কথা জেনে যায়। ও মা গো, এই তো দেখছি অনেক বড় কাঁটাযুক্ত পথ। তবে আমাকে ভয় পেলে চলবে না, আমাকে যে আমার পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। এসব বলে টুনি কাঁটাযুক্ত পথ দিয়ে পাহাড়ে উঠতে থাকে, আর টুনির পা দিয়ে রক্ত পড়তে থাকে। অবশেষে টুনি ডুমুর ফুলের কাছে পৌঁছে যায় আর ডুমুর ফুল নিয়ে বাড়িতে চলে আসে।
আর এসে দেখে যে রাক্ষসী ছানাটি রক্ত খাওয়ার জন্য চিৎকার করছে। আর সব পাখিরা টুনির বাড়িতে দাঁড়িয়ে আছে। তোমরা ভয় পেও না, আমি ডুমুর ফুল এনেছি, এবার ওর বিনাশ আমি করব। এরপর টুনি ডুমুর ফুলের রস করে রাক্ষসী কাকের ছানার শরীরে ছিটিয়ে দেয়। মরে গেলাম রে, মরে গেলাম। এই শয়তান টুনি, আমি তোদের রক্ত খাওয়ার জন্য এসেছিলাম, আর তোরা আমাকে ভস্ম করলি। এসব বলতে বলতে কাকের ছানাটি ভস্ম হয়ে যায়। এরপর সুখী বলে, টুনি, তুমি আমাদের বাড়ি থেকে ডিম চুরি করে অনেক অন্যায় করেছিলে, এটা যেমন সত্যি তেমনি তুমি আমাদের রক্ষা করলে, এটাও সত্যি। তাই তোমাকে আমরা ক্ষমা করে দিলাম। তবে ওই কাকুলিকে আমরা কোনোদিন ক্ষমা করব না, ওকে আমরা বেঁধে রেখেছি। এই সবাই চলো। আর টুনি টোনাকে বলে, টোনা, তুমি আমার উপর এখনো রাগ করে আছো? রাগ করে থেকো না টোনা, আমার এখন থেকে যা খেতে ইচ্ছে করবে আমি তোমাকে বলবো, তবু তুমি আমার উপর রাগ করে থেকো না। তাই যেন মনে থাকে টুনি, এবারের মতো তোমাকে আমি ক্ষমা করে দিলাম। এরপর থেকে ওরা অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।